হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 কন্টেম্পোরারি স্টাডিজ বা CC03 চ্যাপ্টার 1 যা ইতিমধ্যে আমরা শুরু করেছিলাম। ইতিমধ্যে এর আমরা 8টি পর্ব কমপ্লিট করেছি। আজকে আমরা 9 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটি কিন্তু অনেক বড় এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েছে। আজকে আমাদের 9 নম্বর পর্বে ইতিমধ্যে আমরা উডের ডিসপ্যাচ নিয়ে আলোচনা করছিলাম। উডের ডিসপ্যাচের সুপারিশ, গুরুত্ব, কি ধরনের নীতি নেওয়া হয়েছিল, কিভাবে উডের দলিল আমাদের ভারতীয় শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কি কি প্রভাব বিস্তার করেছে ইত্যাদি আমরা বিষয়টিকে পুঙ্খানুপুঙ্খভাবে 8 নম্বর ক্লাসটিতে উল্লেখ করেছি। অবশ্যই ভিজিট করে দেখে নিও প্লেলিস্টে। তো আজকে প্রথম প্রশ্ন হচ্ছে উডের দলিলের প্রভাব আলোচনা করো, অথবা এর ইতিবাচক ও নেতিবাচক প্রভাবগুলি কি ছিল লেখো। ভারতীয় শিক্ষার ক্ষেত্রে উডের ডিসপ্যাচের কথা এক কথায় বলতে গেলে এটি ভারতবর্ষে আধুনিক শিক্ষার ভিত্তিপ্রস্তর। তবে এর কিছু নেতিবাচক ও ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়। প্রথমে আমরা ইতিবাচক বা ভালো দিকগুলি দেখব। এক হচ্ছে আধুনিক শিক্ষার ভিত স্থাপন করে উডের ডিসপ্যাচ। প্রতি প্রদেশে শিক্ষা দপ্তর প্রতিষ্ঠা করা হয়, যা বর্তমানে রাজ্য শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। 3. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গ্র্যান্ট ইন এড প্রথা চালু হয়, মানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকেও সরকার কিছু আর্থিক সাহায্য দেবে। 4 হচ্ছে প্রথম পরীক্ষা গ্রহণকারী ও উপাধি প্রদানকারী বিশ্ববিদ্যালয়গুলো স্থাপন করা হয়, যা বর্তমানেও রয়েছে, এবং ধর্মনিরপেক্ষ শিক্ষার বিষয়টিকে এখানে প্রসারে সাহায্য করা হয়েছিল। কিন্তু নেতিবাচক প্রভাব কি? শিক্ষার ক্ষেত্রে পরীক্ষার প্রতি অতিরিক্ত গুরুত্ব আরোপ, যার কারণে আজও আমাদের পরীক্ষা কেন্দ্রিক শিক্ষাই রয়ে গিয়েছে। পরীক্ষার প্রতি অতিরিক্ত গুরুত্ব আরোপ দেওয়া হয়েছে, সেই জন্য পরীক্ষাটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। সঠিক মূল্যায়ন হয় না, শুধুমাত্র ডিগ্রি দেখা হয় বা নাম্বার দেখা হয়। বৃত্তি শিক্ষার কথা উল্লেখের পরেও সাধারণ শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে, যার কারণে আজও বৃত্তি শিক্ষা উপেক্ষিত হয়েছে। সাধারণ শিক্ষায় যুগের পর যুগ ধরে চলে আসছে। এসব কিছু সত্ত্বেও কিন্তু উডের দলিল বা উডের ডিসপ্যাচের প্রভাব আমাদের শিক্ষার উপর নেতিবাচক প্রভাব থাকা সত্ত্বেও ইতিবাচক প্রভাবের আধিক্যই বেশি, এবং এই জন্যই উডের ডিসপ্যাচ এত গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে উডের ডিসপ্যাচের সুপারিশ অনুযায়ী ভারতে কোন কোন প্রদেশে কোন 3টি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। কলকাতা, বোম্বাই, মাদ্রাজে এই কলকাতা, মুম্বাই, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। তো সমকালীন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ইংল্যান্ডের শাসনকর্তা মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যায়? সেই সময়ে ভারতবর্ষের সর্বপ্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন বা প্রথম ভারতের স্বাধীনতা আন্দোলন হিসেবেও যাকে পর্যবেসিত করা হয় 1857 মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। এর ফলে ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ইংল্যান্ডের শাসনকর্তা মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যায় বা উনি হাতে তুলে নেন। নেক্সট হচ্ছে সেই সময় প্রথম মহাসচিব কে নিযুক্ত হন? এনাকি মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসনভার নিজের হাতে তুলে নেওয়ার পর লর্ড স্ট্যানলিকে ভারতের প্রথম মহাসচিব হিসেবে নিযুক্ত করেন। স্ট্যানলি ডিসপ্যাচ কি? তো সমকালীন বা সেই সময়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল 1857 মহাবিদ্রোহ, তো সেই সময় ইংরেজ সরকার মনে করেছিলেন যে উডের শিক্ষানীতি সংক্রান্ত দলিল সিপাহী বিদ্রোহের অন্যতম কারণ। এই সন্দেহের বশে কোম্পানি নিয়ন্ত্রিত সংস্থার সভাপতি 1858 খ্রিস্টাব্দে উডের ডিসপ্যাচটিকে বাতিল করে দিয়ে উডের ডিসপ্যাচের পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু ব্রিটিশ সরকার এই যে কোম্পানির লোক যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা কিন্তু ব্রিটিশ সরকার বা ইংল্যান্ডের মহারানী মেনে নেননি। তো ভারতের শিক্ষার পক্ষে কোন নীতি কার্যকর হবে সে সম্পর্কে ভারত সচিব স্ট্যানলি একটি ডিসপ্যাচ রচনা করেন। এটি ইতিহাসে স্ট্যানলি ডিসপ্যাচ নামে পরিচিত। তো আমরা এতদিন উডের ডিসপ্যাচ জানলাম, আজকে আমরা জানলাম কি স্ট্যানলি ডিসপ্যাচ কি এবং কোন প্রেক্ষাপটে স্ট্যানলি ডিসপ্যাচের আবির্ভাব হলো। তো এবারে আমরা দেখব স্ট্যানলি ডিসপ্যাচের মূল লক্ষ্য কি ছিল। স্ট্যানলি ডিসপ্যাচের মূল লক্ষ্য ছিল দুটি। এক হচ্ছে 1854 খ্রিস্টাব্দ থেকে শিক্ষার কতটুকু প্রসার হয়েছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা। 1854 খ্রিস্টাব্দে কি হয়েছিল? উডের ডিসপ্যাচ এসেছিল। তো 2 হচ্ছে সিপাহী বিদ্রোহের সঙ্গে পাশ্চাত্য শিক্ষার কোনো প্রত্যক্ষ সম্পর্ক আছে কিনা তা জানা। নেক্সট হচ্ছে স্ট্যানলি ডিসপ্যাচের সুপারিশগুলি কী ছিল। লর্ড স্ট্যানলি ভারতের শিক্ষার ক্ষেত্রে উডের ডিসপ্যাচকে মেনে চলার সপক্ষে মত দেন। এর সাথে তিনি নিজস্ব কিছু সুপারিশও দেন। এই সুপারিশগুলি হলো
এখানে কিন্তু লর্ড স্ট্যানলি উডের ডিসপ্যাচকে বাতিল করার সিদ্ধান্ত মেনে নেন, তিনি এটিকে রেখে দেওয়ার সপক্ষেই মত দিয়েছিলেন। তো তার সেসব ছাড়াও তার নিজস্ব সুপারিশগুলি হলো: এক, প্রাথমিক শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য আরও বেশি শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন করতে হবে, অর্থাৎ শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। দুই, গ্র্যান্ট ইন এড প্রথা ইংরেজি ও মিশনারি বিদ্যালয়গুলির জন্য সহায়ক হলেও গণশিক্ষা বিস্তারের ক্ষেত্রে এই নীতি সহায়ক ছিল না। তাই সরকারকে নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে প্রাথমিক শিক্ষার প্রসারে এগিয়ে আসতে হবে এবং এর জন্য বাধ্যতামূলকভাবে শিক্ষা কর ধার্য করতে হবে। জনশিক্ষা প্রসারের আর্থিক ঘাটতি দূর করার জন্য শিক্ষা কর ধার্য করার প্রস্তাব স্ট্যানলি ডিসপ্যাচের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। নেক্সট হচ্ছে উডের ডিসপ্যাচ বাতিল করার প্রস্তাবে বিরোধিতা ভারতীয় শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক। মানে উডের ডিসপ্যাচকে বাতিল করার যে প্রস্তাব তার বিরোধিতা করেছিলেন স্ট্যানলি। তো সেটাই ছিল ভারতীয় শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক, কারণ উডের ডিসপ্যাচে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছিল এবং শিক্ষার জন্য, জনশিক্ষার জন্য, সাধারণের শিক্ষার জন্য শিক্ষা করের ব্যবস্থার কথা বলেছিলেন স্ট্যানলি ডিসপ্যাচ। তো স্ট্যানলি ডিসপ্যাচের নেতিবাচক দিকগুলি কী কী বা কোন কোন কারণে এটিকে ত্রুটিযুক্ত বলা হয়? স্ট্যানলি ডিসপ্যাচ কিন্তু পরিপূর্ণভাবে ত্রুটিমুক্ত ছিল না। তার কারণ হলো: এক, সরকারি অনুদানের প্রথা বাতিল করে জনশিক্ষার প্রসারে সরকারি বেসরকারি প্রচেষ্টাকে নিরুৎসাহিত করা হয়। মানে গ্র্যান্ট ইন এড প্রথাকে পরিপূর্ণভাবে বাতিল করে জনশিক্ষা প্রসারে বেসরকারি প্রচেষ্টাকে বাতিল করে দেওয়া হয় এবং সেই জন্য অনেক বেসরকারি প্রতিষ্ঠান যারা স্কুল চালাচ্ছেন তারাও হঠাৎ করে থমকে যায়, যাদেরও তো আর্থিক একটি প্রয়োজনীয়তা আছে, সেক্ষেত্রে একটি শিক্ষার ক্ষেত্রে প্রসারে একটু বাধাপ্রাপ্ত হয়। নেক্সট হচ্ছে দরিদ্র জনসাধারণের উপর শিক্ষা করের বোঝা চেপে যাওয়ার ফলে জনশিক্ষা প্রসারের মোটেও সমর্থনযোগ্য ছিল না। যে সাধারণ মানুষ যারা খেতে পারে না তাদের ওপর যদি শিক্ষার জন্য কর চাপিয়ে দেওয়া হয় তো সেটি অবশ্যই গ্রহণযোগ্য নয়। ভারতের মতো বিশাল দেশে সেখানে জনশিক্ষার ব্যবস্থা অত্যন্ত শোচনীয় অবস্থা ছিল। শুধু সরকারি প্রচেষ্টায় জনশিক্ষা ব্যবস্থা বা প্রসার হবে সেটা যুক্তিযুক্ত ছিল না। ভারতবর্ষ এত বড় দেশ, সেখানে জনশিক্ষার জন্য শুধুমাত্র সরকার প্রচেষ্টা করবে এবং তাতে জনশিক্ষা খুব ভালোভাবে চলবে, সেটা কিন্তু ভাবনা চিন্তা মোটেও যুক্তিযুক্ত ছিল না। এখানে সরকারি, বেসরকারি, আর্থিক সাহায্যপ্রাপ্ত মিশনারি সকলের এগিয়ে এলেই ভালো হতো। এক্ষেত্রে বলা ভালো যে লর্ড স্ট্যানলি ভারতীয় আর্থসামাজিক সংস্কৃতি মানে ভারতের সমাজ সংস্কৃতি পরিস্থিতি সম্পর্কে পরিচিত না হওয়ার ফলে তার সুপারিশের মধ্যে এই অসম্পূর্ণতা থেকে যায়। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় শিক্ষা কমিশনের নাম কি? হান্টার কমিশন, 1882-83। এরপরে হান্টার কমিশন কে গঠন করে? প্রথম ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম হান্টার কমিশন কেন? 1882 খ্রিস্টাব্দে 3রা ফেব্রুয়ারি ভারতের তৎকালীন ভাইসরয় ও গভর্নর জেনারেল লর্ড রিপন 1880-84 তার সময়কাল ছিল একটি কমিশন গঠন করেন, যার নেতৃত্বে ছিলেন স্যার উইলিয়াম উইলসন হান্টার, যিনি স্যার হান্টার নামে পরিচিত। তিনি ভারতীয় সিভিল সার্ভিসের সদস্য ছিলেন, পরিসংখ্যানবিদ ছিলেন, ইতিহাসবিদ এবং সাংবাদিক ছিলেন। সেই সাথে তিনি ছিলেন গভর্নর জেনারেলের আছি পরিষদের একজন মাননীয় সদস্য। তাকে ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশনের সভাপতি বা চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়। কমিশন সভাপতির নাম অনুসারে এই কমিশনের নাম হয় হান্টার কমিশন। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আজকে 10টা প্রশ্ন। এর পরের দিন আমরা হান্টার কমিশন বিষয়টি নিয়ে আলোচনা করব।